ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব নতুন অধ্যায় প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা আজকে আমার প্রথম লেকচার। প্রোগ্রামিং ভাষা থেকে আমাদের আজকে আমরা কোন কোন টপিকসগুলো শিখবো বা আজকে আমাদের এই টপিকসের আউটকামগুলো কি বা আমাদের শিক্ষণফল কি। আজকে আমাদের শিক্ষণফল হচ্ছে যে আমরা প্রথমে জানতে পারবো যে প্রোগ্রাম কি বা কম্পিউটার প্রোগ্রাম কি। আমরা জানবো যে কম্পিউটার প্রোগ্রাম কি বা সংক্ষেপে প্রোগ্রাম কি। এরপরে আমরা জানবো প্রোগ্রামিং কি। এরপরে আমরা জানবো প্রোগ্রামিং কি। নাম্বার 2 লিখো প্রোগ্রামিং কি। সেকেন্ড আমরা জানবো, থার্ড আমরা জানবো প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। আচ্ছা, প্রোগ্রামিং ভাষার প্রজন্ম লেখার আগে লিখে নাও প্রোগ্রামিং ভাষা কি। প্রোগ্রামিং ভাষা কি। এন্ড 4 নাম্বার লিখে নাও প্রোগ্রামিং ভাষার প্রজন্ম কত প্রকার কি কি। প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। এরপরে আমরা আজকে আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে আমরা প্রথম দুটা প্রজন্ম শিখবো, সেটা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা কি, এর সুবিধা অসুবিধা। মেশিন ভাষা কি, মেশিন ভাষা কি, এর সুবিধা অসুবিধা। এর সুবিধা ও অসুবিধা। এরপরে 6 নম্বরে পড়বো অ্যাসেম্বলি ভাষা কি। অ্যাসেম্বলি ভাষা কি, এর সুবিধা অসুবিধা। ওকে, তাহলে আজকে আমরা এই 6টা টপিক নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব প্রোগ্রাম সম্পর্কে, আমরা আলোচনা করব প্রোগ্রামিং সম্পর্কে, প্রোগ্রামিং ভাষা এবং প্রোগ্রামিং ভাষার কতটি প্রজন্ম দেওয়া আছে বইয়ে, এবং আমরা শিখব মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। তো প্রথমে আসি, প্রোগ্রাম কাকে বলে। তোমাকে লিখে নিয়েছো? জি স্যার। আচ্ছা, লিখো প্রোগ্রাম কাকে বলে। সম্পূর্ণ যেন হ্যান্ড নোট হয়ে হবে আমার এই অধ্যায়টা, সুন্দরভাবে লিখে নিবা। প্রোগ্রামের সংজ্ঞা আগে লিখে নাও। পরস্পর ধারাবাহিকভাবে সাজানো, পরস্পর ধারাবাহিকভাবে সাজানো, কিছু নিয়মাবলী, কিছু নিয়মাবলী, নিয়মাবলী ও নির্দেশনাবলী সমষ্টি, ও নির্দেশনাবলীর সমষ্টি, যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদনে ব্যবহার করা হয়, যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদনে ব্যবহার করা হয়। কার্য
সম্পাদনে ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা দেখলাম যে প্রোগ্রামটা আসলে কি। আমি যদি বলি যে মনে করো আমাদের কলেজে আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করব, প্রোগ্রামটা হতে পারে কোনো 26শে মার্চের প্রোগ্রাম, অথবা হতে পারে কোনো 16 ডিসেম্বরের প্রোগ্রাম, অথবা 21শে ফেব্রুয়ারিতে আমরা অনেক ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকি। তো আমরা যখন 26শে মার্চে কোনো প্রোগ্রাম আয়োজন করে থাকি, এই সময় কিন্তু আমাদের প্রোগ্রামের একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে, যে আমরা সকাল মনে করো 6টার সময় আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম। তারপরে যখন আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে, কালচারাল ইভেন্ট শুরু হবে, এই সময় আমাদের প্রথমে বলা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তারপর হচ্ছে আমাদের যিনি চেয়ারম্যান স্যার থাকবেন বা আমাদের প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন তার একটা হচ্ছে তোমার বাণী নেওয়া হয়। এরপরে হচ্ছে আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন বক্তব্য শেষে আমাদের ফাইনালি একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করতে হয়। তো প্রশ্ন হচ্ছে যে আমরা যখন একটা প্রোগ্রামের আয়োজন করি তখন কিন্তু সেই প্রোগ্রামটা চালু করার জন্য বা প্রোগ্রামটা আমরা ভালোভাবে শেষ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সম্পূর্ণ একটা লিখিত ডকুমেন্টস তৈরি করতে হয়, যে আমি কি ইভেন্ট চালু করব, আমি কোনটার পরে কোন কাজটি করব। এই যে পর্যায়ক্রমিক যে ধারাবাহিক যে ক্রমবিন্যাস বা পর্যায়ক্রমিক আমি কোন কোন আয়োজন করব, এইগুলাতে ধারাবাহিকভাবে লেখা হচ্ছে শুধুমাত্র ভালো একটা প্রোগ্রাম রান করানোর জন্য। তাহলে আমি যদি সেই দৃষ্টিকোণ থেকে প্রোগ্রামটিকে ব্যাখ্যা করি বা সংজ্ঞায়িত করি যে a computer program is a set of rules or instructions that helps a computer to perform a specific job. So এখানে স্পেসিফিক জব মানে বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট কাজ। তাহলে আমি বলতে পারি যে একটি কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে পরস্পর ধারাবাহিকভাবে সাজানো কিছু নিয়মাবলী বা কিছু নির্দেশনাবলীর সমষ্টি, যা একটি কম্পিউটারকে একটি নির্দিষ্ট কাজ করতে সহায়তা করবে। অর্থাৎ আমরা যে সমস্ত অ্যাপস গুলা ব্যবহার করি, আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলা ব্যবহার করি, সবগুলাই কিন্তু অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি করা হয়, কারণ আমরা বিভিন্ন অ্যাপসে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। অর্থাৎ প্রোগ্রামের মাধ্যমে আমি একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য মূলত আমি প্রোগ্রামিং কোড তৈরি করি। তাহলে যদি পরীক্ষার সংজ্ঞা আসে প্রোগ্রাম কি, সুন্দরভাবে আমার সংজ্ঞাটা লিখে দিবা যে একটি কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে ধারাবাহিকভাবে সাজানো কিছু নিয়মাবলী বা নির্দেশনাবলীর সমষ্টি, যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে সহায়তা করে। এখন দেখো এই প্রোগ্রামের সংজ্ঞা লেখার পরে আমরা এখন লিখবো প্রোগ্রামিং কি। লিখো প্রোগ্রামিং কি। তাহলে তোমরা কি বুঝতে পারছো প্রোগ্রাম কাকে বলে? জি স্যার। জি স্যার। এখন লিখো প্রোগ্রামিং কি। যে দেখো যে বিশেষ পদ্ধতির মাধ্যমে প্রোগ্রাম লেখা ও রান করানো হয় তাকে প্রোগ্রামিং বলে। তাহলে আমরা যেটা বলেছিলাম যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে একটা মূলত একটা বিশেষ উপায় বা পদ্ধতি বা সিস্টেম, যার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট প্রোগ্রাম রান করানোর জন্য, একটা নির্দিষ্ট প্রোগ্রামিং কোড লেখার জন্য আমরা একটা সফটওয়্যার বাছাই করি, তার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট কোডিং লিখি, এবং কোডিং লেখার জন্য আমাদের এখানে একটা বিশেষ ল্যাঙ্গুয়েজ বাছাই করে নিতে হয়। অর্থাৎ আমি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কোন প্রোগ্রামটা আয়োজন করব।
যেমন ভাবে আমি একটা তোমাদের এক্সাম্পল বলি, মনে করো তুমি আমাদের কলেজে একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করছো, আবার আমাদের কলেজে তুমি ধরে নাও শোক দিবসে 15ই আগস্টের শোক দিবসে তুমি আরেকটা আয়োজন করছো যেখানে মিলাদ মাহফিল হবে। সো প্রশ্ন হচ্ছে দুইটা প্রোগ্রাম, দুইটা ভিন্ন প্রোগ্রাম, একটা হচ্ছে কালচারাল ইভেন্ট হবে আর একটা হচ্ছে শোক দিবসের জন্য এখানে ইসলামিক অনেক ধরনের বয়ান হবে বা ইসলামিক অনেক ধরনের ওয়াজ বা জলসা হবে বা অনেকেই খতমে কোরআনও করতে পারে। তাহলে দুইটা ভিন্ন ইভেন্ট, দুইটা ভিন্ন ঘটনা। সো বিষয়টা বোঝানো হচ্ছে যে প্রোগ্রামটা আমরা কিভাবে সলভিং করব বা প্রোগ্রামটা আমরা কিভাবে পরিচালনা করব তার জন্য আমাকে ডিফারেন্ট ওয়েতে আমাকে প্রোগ্রামিং কোডিং লিখতে হবে। আমি কোন সমস্যা সমাধানের জন্য কি সমস্যা সমাধান করব তার জন্য আমাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বাছাই করে নিয়ে আমাকে কোডিং লিখতে হবে। সো প্রোগ্রামিংটা হচ্ছে একটা উপায় বা একটা সিস্টেম বা একটা পদ্ধতি বলতে পারি যার মাধ্যমে আমি নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাছাই করে নিয়ে আমাকে নির্দিষ্টভাবে কোডিং লিখতে হবে। সো যদি প্রোগ্রামিং বলি, কি প্রোগ্রামিংটা হচ্ছে একটা উপায় বা পদ্ধতি যার মাধ্যমে আমরা প্রোগ্রামটা লিখি এবং প্রোগ্রামটা আমরা রান করি। এখন আমি যে প্রোগ্রাম লিখবো, প্রোগ্রাম লেখার জন্য আমাকে প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ বাছাই করতে হবে। এখন আমরা লিখে নিই প্রোগ্রামিং ভাষা কি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। দেখো, প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রোগ্রাম পরিচালনার জন্য বা প্রোগ্রাম কোড লেখার জন্য, প্রোগ্রাম কোড লেখার জন্য ব্যবহৃত বিশেষ অক্ষর, চিহ্ন, বর্ণ, প্রতীক প্রভৃতি এর সমষ্টিকে প্রোগ্রামিং ভাষা বলে। প্রোগ্রামিং ভাষা বলে। তাহলে আমরা যে প্রোগ্রামটা রান করাবো, আমরা যে প্রোগ্রামের মাধ্যমে কোন একটা বিশেষ সমস্যার সমাধান করব, সেই প্রোগ্রামটা লেখার জন্য আমি যে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজগুলো বাছাই করে নিচ্ছি, সেই ল্যাঙ্গুয়েজটা আসলে আমার বিভিন্ন চিহ্ন, বিভিন্ন বর্ণ, বিভিন্ন প্রতীকের সমন্বয়। যেমন আমি একটা এক্সাম্পল বলি, মনে করো আমি একটা সফটওয়্যার ডেভেলপ করব, ধরে নাও আমি একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের একটা প্রোগ্রাম তৈরি করব। তো এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের এই প্রোগ্রামটা কোন মডিউলে রান করাতে হবে বা কোন প্ল্যাটফর্মে রান করাতে হবে। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের জন্য আমরা যে সফটওয়্যার ডেভেলপ করি, সেই সফটওয়্যার কিন্তু আমরা আবার হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে একই সফটওয়্যার ডেভেলপ করি না, বা আমরা মোবাইলের ক্ষেত্রে আমাদের মোবাইল ফোনের ভিতরে আমাদের যে ক্যালকুলেটর আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, এটার জন্য কিন্তু আমরা সেম প্রোগ্রামিং কোড লিখি না। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা আমাদের সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর, সেটা 570W হতে পারে বা 991 MS বা ES বা FS হতে পারে, যে কোনো মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটরের ভিতরে তার ভিতরে যে প্রসেসর বসানো আছে, ঠিক তার উপরে ভিত্তি করে, সেই প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে আমাকে কিন্তু প্রোগ্রামিং কোড লিখতে হয়। অর্থাৎ আমি কোন প্ল্যাটফর্মে আমি কোন ধরনের প্রোগ্রাম সলভ করব তার উপরে ডিপেন্ড করে আমার প্রোগ্রামিং কোডিং লিখতে হয়।
এখন আমি যেমন মনে করো আমি যখন তোমাদের ওয়েব পেজ তৈরি করার জন্য HTML কোড লিখেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে HTML লেখার জন্য বিশেষ কিছু নিয়ম আছে, সেই নিয়মটাকে বলেছিলাম সিনট্যাক্স। তো আমরা সেই নিয়মটা কি বলেছিলাম? আমরা সেই নিয়মটা বলেছিলাম যে আমাদের প্রথমে একটা লেআউট তৈরি করতে হয়, আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হয়। এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা হলো বিশেষ সিম্বল, এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা কিন্তু কোনো অ্যালফাবেট নয়। যেমন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা লিখেছিলাম HTML হেড টাইটেল বডি, তাহলে আমরা এগুলো লিখেছিলাম বিশেষ একটা অ্যালফাবেটের মাধ্যমে এবং বিশেষ সিম্বলের মাধ্যমে। অর্থাৎ সিমিলারলি আমি যখন জাভা, পাইথন, অ্যালগল, ফোরট্রান, বেসিক, কিউবেসিক, সি, সি প্লাস প্লাস, সি শার্প, সি হ্যাশ, লিস্প, এমন অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে যখন আমি কোনো কোড লিখবো, তখন আমাকে এই কোড লেখার সময় বিশেষ কিছু সিম্বল ব্যবহার করতে হবে, বিশেষ কিছু অক্ষর ব্যবহার করতে হবে, বিশেষ কিছু প্রতীক ব্যবহার করতে হবে। এই অক্ষর, প্রতীক, বর্ণ এর সমন্বয়কে আমরা বলছি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ করতে হবে আমাদের। এখন লিখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার, কি কি। আর কি পরে জয়েন করছো? यस सर। আচ্ছা, লেট হলো কেন? স্যার একটু বাইরে গেছি। আচ্ছা, দেখো প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ লিখো, প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। প্রোগ্রামিং ভাষাকে সাধারণত 5টা অংশে ভাগ করা হয়। নাম্বার 1, 2, 3, আমি নাম্বারিং করে দিচ্ছি, তোমরা সেভাবে নাম্বারিং করে লিখে নাও। নাম্বার 1, 2, 3, 4, 5। নাম্বার 1 যেটা আছে সংক্ষেপে আমরা বলি যে 1GL। 1GL মানে হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রজন্মের ভাষা। এটাকে বলা হবে প্রথম প্রজন্মের ভাষা বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। প্রথম প্রজন্মের ভাষা লিখে নাও। আচ্ছা, এই প্রথম প্রজন্মের ভাষাকে বলা হয় হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ। এটার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, MACHINE, মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রথম প্রজন্মের ভাষার নাম হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। এটার পাশাপাশি লিখে নাও এর রচনাকাল। এর রচনাকাল আমি সংক্ষেপে লিখে দিচ্ছি পাশের নিচে। সেটা হলো 1945 সাল থেকে 1949। 1945 সাল থেকে 1949 বলতে 1950 শুরুতে। এটা হলো আমাদের ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের সময়কাল। তো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যখন আবিষ্কার হয়, তখন আসলে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রানিং ছিল, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু প্রথম প্রজন্মের ভাষাটা আবিষ্কার হয়। এবং এই ভাষাটা ডেভেলপ করা হয় আমেরিকান ডিফেন্সের হাত ধরে। কারণ সেই সময় আমেরিকান আর্মি যে সমস্ত বিমানগুলা ম্যানুয়ালি পরিচালনা করতো, তারা ওই সময় চাইছিল যে যেহেতু যুদ্ধের সময় বিমানগুলাকে হচ্ছে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের শত্রুপক্ষ যে কোনো সময় ফায়ারিং করে আমাদের বিমানগুলো ভূপাতিত করে উঠতে পারে, এই জন্য কোনো বৈমানিক জন্য মারা না যায়, তার জন্য তারা চাইছিল যে অটোমেটিক কন্ট্রোল সিস্টেমের জন্য বিমানগুলো আমরা একটা নির্দিষ্ট প্রোগ্রামিং এর মাধ্যমে রান করাতে পারি। তো এই নির্দিষ্ট প্রোগ্রামিং এর মাধ্যমে রান করানোর জন্য প্রথমের দিকে তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1945 সালের দিকে গবেষণা করছে, এবং এই সময় তারা হচ্ছে মেশিন কোড আবিষ্কার করছে, বা মেশিন ল্যাঙ্গুয়েজ নামে একটা তারা কোড আবিষ্কার করছে, যে কোডকে বলা হতো অবজেক্ট কোড। আমি পরবর্তীতে মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব, আমি আগে সবগুলা প্রজন্মগুলো আগে লিখে নিই। আমাদের সেকেন্ড প্রজন্মের নাম হচ্ছে যেটা আছে 2GL বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় প্রজন্মের ভাষা। এই দ্বিতীয় প্রজন্মের ভাষাকে আমরা বলি হচ্ছে
অ্যাসেম্বলি ভাষা, এটা লিখে হলো দ্বিতীয় প্রজন্মের ভাষা। এটা রচনাকাল ছিল হচ্ছে 1950 থেকে 1959। এটা রচনাকাল ছিল 10 বছর। 1950 থেকে লিখে নাও, 1950 থেকে 1959। আর এটার নাম ছিল হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটার নাম ছিল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ভাষা। ASSEMBLY অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপরে ছিল যেটা 3 নাম্বার, এটা ছিল হচ্ছে 3GL বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হচ্ছে যে তৃতীয় প্রজন্মের ভাষা, যেটা আমরা বাংলায় বলছি তৃতীয় প্রজন্মের ভাষা। এটাকে আমরা বলেছিলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা বলেছিলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চার নম্বর যেটা আসছে 4GL। 4GLটা হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা। আচ্ছা, উপরটা রচনাকাল লিখে নাও। উপরটা সবগুলো 10 বছর করে হবে, বাকিগুলা এখানে তোমার রচনাকালটা হচ্ছে 1960 থেকে 1969। 1969 শুধুমাত্র মনে রাখো, প্রথমটা রচনাকাল 5 বছরের লিমিট, পরে সবগুলো হচ্ছে 10 বছর। এটা হলো 1970 থেকে 1979। 1979। আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের নাম কি ছিল? আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের নাম ছিল ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা বলেছিলাম আমাদের তৃতীয় প্রজন্মের নাম হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর আমাদের ফোর্থ জেনারেশনের নাম হলো ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর যেটা 5GL, 5GL হচ্ছে আমাদের লেখক পঞ্চম প্রজন্মের ভাষা। এটা রচনাকালটা হচ্ছে 1980 থেকে বর্তমান। এটা লিখো, বর্তমানে এটা নিয়ে এখন গবেষণা হচ্ছে। 1980 থেকে বর্তমান। এর নাম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। লাস্টেরটা লিখছেন 5GL, 5GL এটা লিখো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমাদের টোটাল প্রজন্ম কয়টা? রাফি বলো, আমাদের এখানে মোট প্রজন্ম কয়টা আছে? 5টা। আচ্ছা, আমি একটু প্রশ্ন করব, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের 5G আর কম্পিউটারের 5G এই দুইটা কি এক? না স্যার। আচ্ছা, এই দুইটা এক না হয়। অনেক সময় এমন প্রশ্ন আসতে পারে যে মোবাইল ফোনের 5G আর কম্পিউটারের 5G এই দুইটা কেন এক নয়, বা দুইটা কেন এটাও পঞ্চম প্রজন্ম মোবাইলের ক্ষেত্রে আর কম্পিউটারের ক্ষেত্রে এটাও 5GL, এটাও পঞ্চম প্রজন্ম, তো দুইটা কেন এক নয় সেটা আমি ব্যাখ্যা করি মনোযোগ দিয়ে শোনো। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের প্রজন্মটা ভাগ করা হয় অ্যাকর্ডিং টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে আমরা কোন ধরনের ভাষা নিয়ে কি কাজ করব তার উপরে ডিপেন্ড করে আমাদের প্রোগ্রামিং প্রজন্মটা ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে 5GL পর্যন্ত কম্পিউটারের ক্ষেত্রে it will totally depends upon the programming language, and for the mobile generation the 5G depends on the bandwidth or data transmission speed. এটা হচ্ছে মূল ডিফারেন্স। আমাদের মোবাইলের ক্ষেত্রে 5G যেটা আছে পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন, এটা কতটা হাই স্পিড আমাদের দিবে এবং মোবাইলে আমাদের কি কি অ্যাডভান্স সুবিধা দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে। যেমন আমরা বলেছিলাম আমাদের প্রথম প্রজন্মের ফোনের যে অসুবিধা ছিল
সেটা আমরা রিকভার করেছি সেকেন্ড জেনারেশন থেকে আমরা 3D 4D লাস্টে আসছে 5G। এইটা সম্পূর্ণভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে, ব্যান্ডউইথের সাথে মিলায় ব্যাখ্যা করতে হবে মোবাইলের ক্ষেত্রে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে প্রজন্মটা ব্যাখ্যা করতে হবে অ্যাকর্ডিং টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা আমরা কোন ভাবে কোডিং লিখছি তার উপরে ভিত্তি করে। এই যে পঞ্চম প্রজন্ম, আমরা বর্তমানে যতগুলো ইউজার ইন্টারফেসে কোড লিখি, আমরা যে সি প্রোগ্রামিং লিখি, আমরা যে হচ্ছে জাভা লিখি, পাইথন লিখি, ফোরট্রান লিখি, হ্যাঁ, বা আমরা যে সমস্ত অ্যাডভান্স লেভেলে যে প্রোগ্রামিং গুলো লিখি, এগুলোও কিন্তু এখনো সেই চতুর্থ প্রজন্মের ভাষার উপরে ভিত্তি করে লেখা হয়। ইভেন আমাদের কম্পিউটার দ্য অপারেটিং সিস্টেম, এটাও কিন্তু আমাদের 4GL এর উপরে ভিত্তি করে লেখা হয়। তাহলে প্রশ্ন হতে পারে, স্যার 5GL টা আমরা কেন ইমপ্লিমেন্ট করতে পারছি না? 5GL টা ইমপ্লিমেন্টের জন্য এখনো গবেষণা চলছে, কারণটা এটা হচ্ছে আমার নিজের ভাষা, অর্থাৎ আমি যে কোডগুলো লিখবো, এই কোডগুলা বিশ্বের সকল দেশের মানুষ তার নিজের ল্যাঙ্গুয়েজে কোডিং করতে পারবে। কিন্তু আমরা জানি বিশ্বের সকল দেশের মানুষ তার নিজের ল্যাঙ্গুয়েজে কোডিং করতে পারে না। বিশ্বের সকল দেশের মানুষ এর কোডিং করতে হলে আমাদের ইংলিশের যে সিনট্যাক্সটা আছে, ইংলিশের মানে অ্যালফাবেটস যেগুলি আছে, ইংলিশ অ্যালফাবেটস এর সাহায্যে কিন্তু আমাদের কোডিং গুলো লিখতে হয়। তো আমরা সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছি কিভাবে মানুষ তার মুখের ভাষায়, তার ন্যাচারাল ভাষায় কথা বলে কোডিং করতে পারে। তো সাধারণত এটা রোবটের ক্ষেত্রে বুদ্ধিমত্তার জন্য বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণার জন্য, সাধারণত তোমার এই LISP বা প্রোলগ এইসবের জন্য গবেষণার জন্য আমাদের 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করার জন্য এখনো গবেষণা চলছে। কারণ আমরা যখন কোনো রোবটের সাথে কথা বলি, তখন তার নিজের ভাষায় আমাকে কথা বলে বোঝাইতে হবে, নিজের ভাষায় তাকে রান করানোর জন্য তাকে কমান্ড দিতে হবে। সিমিলারলি আমাকে ওই আমার নিজের ভাষায় কোডিং লেখার জন্য আমাকে 5GL ল্যাঙ্গুয়েজটা প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা যেমন HTML এর যে কোডিং লিখেছি, আমরা কিন্তু HTML এর যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করেছি, সেটা কিন্তু ওই ইংলিশ অ্যালফাবেট দিয়েই কিন্তু আমরা লিখেছি। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা আমরা ডেভেলপ করেছিলাম বা যে সফটওয়্যারে আমরা কোডিং লিখেছিলাম, সেই সফটওয়্যারটা যে প্ল্যাটফর্মে রানিং আছে, সেই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ হচ্ছে ইংলিশ অ্যালফাবেট বেস। এই জন্য বলা হচ্ছে 5GL নিয়ে এখনো গবেষণা হচ্ছে। তাহলে আমাদের প্রথম প্রজন্মের ভাষার নাম কি? আমাদের প্রথম প্রজন্মের ভাষার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা। এখন আমরা দেখব মেশিন ভাষা কাকে বলে। লেখো প্রথম প্রজন্মের ভাষা বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1GL, এটাকে বলা হচ্ছে মেশিন ভাষা। ওকে, লিখছো মেশিন ভাষা। দেখো মেশিন ভাষা আসলে কি, মনে রাখতে হবে কম্পিউটারের নিজস্ব ভাষাকে বলা হয় মেশিন ভাষা। আমরা বলেছিলাম কম্পিউটার কিন্তু একটা মেশিন। কম্পিউটারের প্রথম দিকে নাম ছিল কি, হয়তো তোমরা জানো, কম্পিউটারের প্রথম দিকে নাম ছিল হচ্ছে ইট ইজ এ অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আমরা কম্পিউটারের প্রথম দিকে নাম বলেছিলাম কম্পিউটার হচ্ছে একটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আমরা জানি যে এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে গবেষণা করেছিল বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা এডা লাভলেস। তোমরা নাম শুনছো এডা লাভলেসের নাম? পড়ছো কোথাও? জি স্যার। জি স্যার, ক্লাস 9 না 8 এ বইয়ের মধ্যে ছিল। হ্যাঁ, তো এডা লাভলেসের যে প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে বার্নৌলি নাম্বার, এটাকে বলা হয় তোমার সাধারণ নাম্বার না, এটা বার্নৌলি নাম্বার নিয়ে সে একটা গবেষণা করে রয়েছিল। তো বার্নৌলি নাম্বারটা কি? বার্নৌলি নাম্বারটা হচ্ছে যে তোমার কোন একটা সিকোয়েন্সিয়াল মেশিন, অর্থাৎ একটা সিকোয়েন্সিয়াল মেশিন বলতে একটা মেশিন পর্যায়ক্রমে যে কাজগুলি করে, এই পর্যায়ক্রমে কাজগুলি করার জন্য সে বিশেষ একটা নাম্বার ইউজ করেছিল। এই নাম্বারটিকে বলা হয় বার্নৌলি নাম্বার। এই বার্নৌলি নাম্বার নিয়ে সে গবেষণার জন্য সে একটা কোড করেছিল। সেই কোড ছিল হচ্ছে একটা মেশিন নির্ভর কোড। তো মনে রাখতে হবে যে মেশিন ভাষা বা মেশিন কোডটা কি, মনে রাখতে হবে কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। মনে রাখবা কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজ বলতে কোন ভাষা নিয়ে কাজ করছে স্যার? বার্নৌলি। বার্নৌলি
এটা আছে গুগলে সার্চ করবা যে বার্নৌলি নাম্বার কি। আচ্ছা, তো মেশিন ভাষাটা হচ্ছে কি, মেশিন ভাষা হচ্ছে যে তোমার কম্পিউটারের নিজস্ব ভাষা, কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজকে বলা হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো প্রশ্ন হচ্ছে স্যার কম্পিউটারের আবার নিজের ভাষা কেমন হয়? কম্পিউটারের নিজের ভাষা বলতে আমরা কি বুঝি? যেমন আমরা আমাদের নিজের ভাষা বাংলা, কারণ আমরা জন্মগ্রহণের পর থেকেই আমরা মায়ের মুখে যে ভাষাটা শুনে আসছে সেটা আমার নিজের ভাষা। অর্থাৎ পৃথিবীর যে দেশের লোক যে ভাষায় কথা বলে সেটাই তার নিজের ভাষা। এখন কম্পিউটার যেহেতু মেশিন, কম্পিউটার কি একটা মেশিন না? जी सर। এই কম্পিউটার কি মেশিন না? जी सर। আচ্ছা, প্রথম দিকের কম্পিউটারের ডিজাইন ছিল কেমন ধরো? আমরা পড়েছি প্রথম দিকের কম্পিউটারের ডিজাইন ছিল বড় একটা ঘরের মতো। আচ্ছা, আমি এটা ল্যাব লেসে ওটা এখানে পেস্ট করে দিচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ কি লেখা আছে? তার আবিষ্কৃত যন্ত্রটি সফল ব্যবহারের জন্য বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস বার্নৌলি নাম্বার ব্যবহার করে ধারাবাহিকভাবে হিসাবের জন্য একটি প্রোগ্রাম রচনা করেন। তার লিখিত প্রোগ্রামটি প্রথম প্রোগ্রাম হিসেবে বিবেচনা করা হয় এবং এর জন্য তাকে প্রথম প্রোগ্রামার বলা হয়। পরবর্তীতে তাকে এই কাজের স্বীকৃতি স্বরূপ অ্যাডা লাভলেসের নামে একটি প্রোগ্রামিং ভাষার নামকরণ করা হয়, যেটার নাম হয়েছে অ্যাডা নামে। আর এই সেই ইংরেজি কবির কন্যা অ্যাডা লাভলেসের ছবিটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাডা লাভলেস। আচ্ছা, এখন আসি যে আমাদের মেশিন ভাষাটা আসলে কি এবং মেশিন ভাষায় কিভাবে কোড লেখা হয়। আমরা বলেছিলাম যে কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কম্পিউটারকে আমরা কখন মেশিন হিসেবে মানে বলেছিলাম, আমরা যেমন এখন বর্তমানে কিন্তু কম্পিউটার হিসেবে নামকরণ করি, কম্পিউটার বলি, ল্যাপটপ বলি, ডেস্কটপ বলি, পামটপ বলি, তারপরে সুপার কম্পিউটার বলি, মিনি কম্পিউটার বলি, মেইন ফ্রেম কম্পিউটার বলি, কত নাম আসছে। এখন আবার নাম আসছে প্লাজমা কম্পিউটার। তোমরা হয়তো বা, আমার যেটা মনে হয় যে আমাদের ফিউচারের যে টেকনোলজি আসবে প্লাজমা কম্পিউটার, এই প্লাজমা কম্পিউটার যদি চলে আসে তাহলে আমাদের সমস্ত আইসি গুলো অকেজ হয়ে যাবে। অর্থাৎ প্লাজমা সায়েন্স যদি এই যুগে আমরা প্রবেশ করতে পারি সেক্ষেত্রে আমাদের আমাদের যে মেকানিক্যাল সায়েন্স যেটা আছে, মেকানিক্যাল সায়েন্সের ভিতরে অনেকটাই বাদ পড়ে যাবে। অর্থাৎ আমাদের এই আইসি নিয়ে আর গবেষণা হবে না, আমাদের হার্ডওয়্যার নিয়ে আর কোনো গবেষণার বেশি প্রয়োজন হবে না। তখন প্লাজমা সায়েন্সের দিকে আমাদের টেকনোলজি মুভ করবে। তো প্লাজমা কম্পিউটার নিয়ে গবেষণা চলছে, যদিও এখানে অনেক ধরনের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের ভিতরে একটা গ্যাপ আছে। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, যদি প্লাজমা সায়েন্স খুব বেশি ইমপ্লিমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পৃথিবী হয়ে যাবে আরো সুপার ফাস্ট। অর্থাৎ মানুষ যেটা চিন্তা করবে সেই চিন্তার সাথে সাথে সে আউটপুট পেয়ে যাবে, মানে এতটাই দ্রুত মানুষ তখন কাজগুলা করতে পারবে। তো বিষয়টা হচ্ছে এমন যে মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা মেশিন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কম্পিউটারকে বলছি আমরা একটা মেশিন। এই মেশিনের যে নিজস্ব ভাষা যেটাকে বলা হয় বাইনারি কোড, আমরা জানি কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই বোঝে না, এই জন্য বাইনারি ল্যাঙ্গুয়েজকে বলা হয় কম্পিউটারের নিজস্ব ভাষা। তাহলে আমি যদি সংজ্ঞা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ কি, বাইনারি ভাষায় লিখিত প্রোগ্রামিং কোডকে বলা হবে মেশিন ভাষা, এবং এই লিখিত কোডকে আমরা বলি অবজেক্ট কোড। তোমরা মনে রাখবা, বাইনারিতে যখন কোনো কোড লেখা হয় সেই কোডকে বলা হয় অবজেক্ট কোড। অর্থাৎ একটা কম্পিউটার যেহেতু আমরা মেশিন হিসেবে কম্পেয়ার করেছি, আর কম্পিউটার যেহেতু একটা ডিজিটাল ডিভাইস, তার মানে সে বাইনারি ডিজিট নিয়ে কাজ করবে। যখন কোনো প্রোগ্রামার সরাসরি বাইনারিতে কোডিং লিখবে তখন সেই বাইনারি কোডিং এর মাধ্যমে সে যে প্রোগ্রামটা রান করাবে, ওই প্রোগ্রাম রান করানোর জন্য সে যে বাইনারি কোড লিখলো, এই বাইনারি কোডকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা। তাহলে কি বলবো, মেশিন ভাষা কাকে বলে? কম্পিউটারের নিজস্ব ভাষাকে বলা হচ্ছে মেশিন ভাষা। বাইনারিতে যে কোড মানে যে কোড লেখা হয় বা বাইনারিতে কোনো সমস্যা সমাধানের জন্য বাইনারিতে যে কোড লেখা হয় সেই কোডকে বলা হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। আমি মেশিন ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা এখানে পেশ করে দিয়েছি, তোমরা দেখে নাও। আচ্ছা স্যার আমাদের যে বেসিক আছে স্যার, এই বেসিক দিয়ে কি স্যার বার্নৌলি ফর্মুলা বোঝা যাবে?
বার্নৌলি ফর্মুলাটা হচ্ছে আমরা হায়ার লেভেলে বার্নৌলি নাম্বারটা নিয়ে পড়েছি, কিন্তু বার্নৌলি নাম্বারটা নিয়ে অতটা আমাদের ইমপ্লিমেন্টেশন না, এটা আগের টেকনোলজি তো। এমনি তুমি বার্নৌলি নাম্বার নিয়ে দেখো, ইউটিউবে দেখো, দেখার পরে যদি কোনো কোয়েরি থাকে আমাকে প্রশ্ন করো, তখন আমি বুঝাই দিব। আমি যতটুকু বুঝি আমি অতটুকু তোমাকে বুঝাই দিতে পারবো বার্নৌলি নাম্বার নিয়ে। আচ্ছা, এখন দেখো মেশিন ভাষা কি। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। এটি কম্পিউটার মৌলিক ভাষা। এই ভাষায় শুধুমাত্র 0 আর 1 দিয়ে কম্পিউটারে প্রোগ্রামিং লেখা হয় এবং এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। তাহলে এখানে আরেকটা মৌলিক বিষয় হচ্ছে যে কম্পিউটারের যে মেমোরি অ্যাড্রেস থাকে, মনে রাখবা কম্পিউটারের মেমোরিতে যে অ্যাড্রেস থাকে সেটাও কিন্তু একটা বাইনারি কোডের অ্যাড্রেস। তাহলে আমি বলতে পারি যে আমি মেশিনে যে কোডগুলো লিখবো সরাসরি কিন্তু কম্পিউটার বুঝতে পারবে, কারণ আমার মেমোরি অ্যাড্রেসের সাথে আমি ডিরেক্ট কানেকশন করতে পারবো। যেমন তুমি যদি আমার সাথে বাংলা ভাষায় কথা বলো, আমার সাথে কিন্তু তোমার যে মেমোরি বা তোমার যে হচ্ছে স্মৃতিকোষ, তোমার সাথে আমার কিন্তু কানেকশনটা খুব দ্রুত হবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা আমার নিজের ভাষা, এটা আমি আগে থেকে অভ্যস্ত। আমি যদি তোমাদের বাংলা ভাষায় কোনো কিছু বলি সেক্ষেত্রে দেখবা তোমার মেমোরি খুব দ্রুত কাজ করবে। বাট যদি আমি স্প্যানিশ ভাষা বা জাপানিজ ভাষায় কথা বলি তখন দেখবা তোমার মেমোরির সাথে কিন্তু অত দ্রুত সেটা অ্যাড্রেসিং করবে না। কারণটা কি? কারণ এটা তোমার নিজের ভাষা নয়। এর জন্য বলা হচ্ছে যে যেহেতু মেশিন ভাষায় যে কোডগুলো লেখা হয় এটা সম্পূর্ণ 0-1 লেখা হয়, এই জন্য এই ভাষায় লিখিত কোড কম্পিউটারের সাথে সরাসরি মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি ইন্টারফেস করে। এটা হচ্ছে মেশিন ভাষার সব থেকে বড় সুবিধা এবং এজন্য প্রোগ্রাম এক্সিকিউশন টাইমটা খুবই কম সময়। অর্থাৎ আমি যে প্রোগ্রামটা লিখছি এই প্রোগ্রামটা রান করার জন্য খুব কম সময় লাগবে। কারণটা কি? কারণটা হচ্ছে এটা কম্পিউটারের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ। তো আশা করি বুঝতে পারছো প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে আমাদের মেশিন ভাষা কি। এখন বলা হচ্ছে মেশিন ভাষায় আমরা যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো দিয়ে থাকি সেগুলোকে আমরা কয়টা অংশে ভাগ করি। আমরা মেশিন ভাষায় যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো দিয়ে থাকি সেগুলোকে আমরা 4টা ভাগে ভাগ করি। সেই 4টা ভাগের নাম কি লিখে নাও। আমরা মেশিন ভাষায় যে সমস্ত নির্দেশগুলো ব্যবহার করি সেগুলো হলো আমরা 4টা অংশে ভাগ করি। নাম্বার 1 লিখো হচ্ছে গাণিতিক, আমি লিখে দিচ্ছি। অর্থাৎ মেশিন ভাষায় দেওয়া নির্দেশের 4টি অংশ, অর্থাৎ আমি যে সমস্ত ইনস্ট্রাকশন মেশিনে দিব তার ভিতরে একটা হচ্ছে গাণিতিক ইনস্ট্রাকশন। তারপর হচ্ছে গাণিতিকের পড়ালেখা হচ্ছে যৌক্তিক ইনস্ট্রাকশন বা লজিক্যাল। এরপর লেখা হচ্ছে নিয়ন্ত্রণ। আচ্ছা, যৌক্তিকটা এর ভিতরে ঢুকাই দাও। গাণিতিক আর যৌক্তিক একসাথে, গাণিতিক আর যৌক্তিকটা এর ভিতরে একসাথে হবে। যৌক্তিক 2 নম্বর হচ্ছে কন্ট্রোল, আর একটা হচ্ছে তোমার 3 নম্বর হলো ইনপুট আউটপুট ইউনিট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। আর 4 নম্বরটা হচ্ছে ডিরেক্টিভস। ডাইরেক্টিভস। ওকে, তাহলে আমরা দেখলাম কি? আমরা দেখলাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় আমরা যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করি সেগুলো আমরা কয়টা অংশে ভাগ করি? আমরা সেগুলোকে 4টা অংশে ভাগ করি। একটা হচ্ছে কি বললাম? একটা হচ্ছে আমাদের মেশিন ভাষা। হ্যাঁ, মেশিন ভাষার জন্য আমরা যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো অ্যাপ্লাই করি সেগুলো 4টা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে গাণিতিক অংশ। তো সাধারণত গাণিতিক অংশে কি করা হয়? গাণিতিক অংশ যেটা করা হয় আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা কাজ করা হবে গাণিতিক অংশে। মনে রাখবা অ্যাসেম্বলি ভাষায় যেটা আমরা গাণিতিক অংশটা বলি, অর্থাৎ যে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে গাণিতিক অংশ নিয়ন্ত্রণ করা হয় সেখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়। আর যেটা নিয়ন্ত্রণ,
নিয়ন্ত্রণ অংশে আমাদের যেটা করা হবে সেটা হচ্ছে আমরা ডেটা যখন লোড করব, অর্থাৎ আমরা কি ডেটা লোড করব বা ডেটা যখন আমরা কোনো একটা মেমোরিতে স্টোর করব, অথবা আমরা একটা মেমোরি থেকে অন্য একটা মেমোরিতে কিভাবে আমরা জাম্প করব, অর্থাৎ এখানে জাম্প স্যার বলতে আপনার কথা কেটে কেটে আসছে। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? এখন এখন কেটে কেটে আসছে, মাঝে মাঝে নেটওয়ার্ক কানেকশন করতে যাচ্ছে। এখন ঠিক আছে। আচ্ছা, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না স্ক্রিন তোমরা সবাই? স্যার আমি তো দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় ফাতিমা তোমার মনে হয় ওয়াইফাই একটু ব্যান্ডউইথ স্লো হতে পারে। আচ্ছা দেখো, আমি কন্টিনিউ করি, সমস্যা স্যার নেই। এইমাত্র আবার কাটাকাটি করে আসছে স্যার। আচ্ছা, আমি রেকর্ডটা পাঠাই দিব, অসুবিধা নেই, ক্লাসের রেকর্ডটা আমি তোমাদের পাঠাই দিব। আচ্ছা দেখো, আমাদের মেশিন ভাষায় আমরা যে সমস্ত নির্দেশগুলো অ্যাপ্লাই করি সেগুলোকে চারটা অংশে ভাগ করি। একটা হচ্ছে গাণিতিক এবং যৌক্তিক। তো এখানে গাণিতিক এবং যৌক্তিক কাজগুলো কি করবে, এখানে যে কাজগুলি করবে সেখানে সে হচ্ছে যোগের কাজ করবে, বিয়োগের কাজ করবে, গুণের কাজ করবে এবং ভাগের কাজ করবে। আর যেটা নিয়ন্ত্রণ অংশ, সেখানে আমাদের সাধারণত ডেটা কোন মেমোরিতে কতটুকু লোড হবে বা কোন মেমোরিতে ডেটা কতটুকু স্টোর হবে আর কোন মেমোরি থেকে ডেটাগুলা জাম্প করে অন্য কোনো মেমোরিতে যাবে, এগুলো হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ অংশ। অর্থাৎ আমরা মেশিন ভাষায় লিখিত কোডের মাধ্যমে আমরা ডেটাগুলাকে লোড করতে পারি, আবার ডেটাগুলাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেমোরি থেকে অন্য কোনো মেমোরিতে আমরা জাম্পিং করাতে পারি। আর একটা হচ্ছে ইনপুট আউটপুট অংশ। আমরা জানি যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আমাদের যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে ইনপুট একটা অংশ থাকে, আর একটা হলো আউটপুট অংশ। আমি ইনপুটে কোন মান দিব এবং আউটপুটে কোন মানটা আমরা পাবো, এই ইনপুট এবং আউটপুটের জন্য আমরা একটা ইনস্ট্রাকশন সেট তৈরি করতে হয়। অর্থাৎ আমরা যে ইনপুট আউটপুট অংশের জন্য কিন্তু আমাদের একটা নির্দিষ্টভাবে আমাদের কোডিং লিখতে হয়। সেই কোডিং এর জন্য আমাদের মেশিন ভাষায় একটা আলাদা অংশ থাকে, সেই অংশকে বলা হয় ইনপুট আউটপুট অংশ। আরেকটা হচ্ছে প্রত্যক্ষ ব্যবহার বা ডাইরেক্ট ইউজ। তো এইটা বলতে আমাদের কি বোঝায়, আমাদের মেশিন ভাষায় যখন কোনো প্রোগ্রাম আমরা রান করব, অর্থাৎ প্রোগ্রামের স্টার্টিং করার জন্য এবং প্রোগ্রামের এন্ডিং এর জন্য, আমরা জানি যে কোনো প্রোগ্রামে শুরু করার জন্য একটা ইনস্ট্রাকশন সেট থাকে, আবার শেষ করার জন্য একটা ইনস্ট্রাকশন সেট থাকে। এই যে ইনস্ট্রাকশন সেটগুলো আমরা চারটা অংশে ভাগ করছি, তার ভিতরে 4 নাম্বারটা হচ্ছে ডিরেক্ট ইউজ। অর্থাৎ ডিরেক্ট ইউজ মানে প্রত্যক্ষ ব্যবহারের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে প্রোগ্রামের শুরু আর একটা হচ্ছে প্রোগ্রামের শেষ, যেটাকে বলা হয় স্টার্ট এবং লাস্টে বলা হয় হল্ট অথবা এন্ডিং। এই চারটা অংশ আমাদের মেশিন ভাষার ক্ষেত্রে এই যে নির্দেশনাবলী আছে, এই চারটা অংশ আমাদের মনে রাখতে হবে। স্যার তো আমরা ইনপুট আর আউটপুট একটু বলবেন স্যার। ইনপুট আর আউটপুট বলতে যেটাকে বলা হয় রিড রাইট। আমরা যেটা বলেছিলাম যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে বা আমরা সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের একটা অংশ থাকে রিড করা আর একটা হলো রাইট করা। রিড করা বলতে কি বোঝায়, রিড করা বলতে হচ্ছে ডেটা এন্ট্রি করা। অর্থাৎ আমি কোন মেমোরিতে ডেটা এন্ট্রি করছি, আমি যখন ডেটাগুলো এন্ট্রি করি, তোমরা দেখবা যে কোনো সফটওয়্যারে যখন আমরা রানিং করি সেখানে কিন্তু অনেক ধরনের ভ্যালুগুলো এন্ট্রি করার অপশন থাকে। তো যখন আমরা মেশিন ভাষায় কোনো সফটওয়্যার ডেভেলপ করব, তখন আমরা যে কোড লিখবো সেই কোডের ভিতরে একটা ইনস্ট্রাকশন সেট তৈরি করতে হবে, যার মাধ্যমে আমরা ডেটাগুলো ইনপুটে মান নিয়ে নিব। আমরা কিবোর্ড থেকে হোক বা যে কোনো মাধ্যম থেকে হোক, আমরা কিন্তু ডেটাগুলা ইনপুটে গ্রহণ করার জন্য আমাকে একটা আলাদা ইনস্ট্রাকশন সেট তৈরি করতে হবে বা নির্দেশ তৈরি করতে হবে যে আমি কিভাবে ইনপুটটা নিব আর আমি কি আউটপুট পাবো। আমি কি ইনপুট নেব কোনো নিউমেরিক সংখ্যা, আমি কি ইনপুট নিব কোনো অ্যালফাবেট, আমি কোন ধরনের ইনপুট নিয়ে কাজ করব, তার জন্য আলাদা একটা ইনস্ট্রাকশন সেট তৈরি করতে হবে। এর জন্য বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয় বা যে সমস্ত নির্দেশগুলো দেওয়া হয়, এই নির্দেশগুলোকে চারটা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক্যাল, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ বা কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিটের কাজ করবে কি লোড করবে ডেটা, লোড করবে ডেটা থেকে আবার কোন একটা মেমোরি থেকে অন্য কোনো মেমোরিতে ডেটা নিয়ে জাম্পিং করবে। আর একটা হচ্ছে ইনপুট আউটপুট, অর্থাৎ রিড এবং রাইট। আর একটা হচ্ছে প্রোগ্রামের শুরু এবং প্রোগ্রামের শেষ বোঝানোর জন্য আলাদা একটা ইনস্ট্রাকশন সেট। তো অ্যাসেম্বলি ভাষার সুবিধা অনেকগুলো বলেছি, এখন আসি অসুবিধা। অসুবিধাটা কি? অ্যাসেম্বলি ভাষার অসুবিধাটা হচ্ছে যে যেহেতু এটা কম্পিউটারের নিজস্ব ভাষা, সেহেতু আমাকে এই ভাষায় কোডিং লিখতে হলে আমাকে মেশিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। অর্থাৎ
এটা কোন কোম্পানির মেশিন, এটা কি আইবিএম এর মেশিন, এটা কি অ্যাপলের মেশিন, এটা কি মাইক্রোসফটের মেশিন, অর্থাৎ যে কম্পিউটারে আমি রান করাবো, যে মেশিনে আমি কোডিং লিখবো, সেই মেশিন সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা রাখতে হবে। কিন্তু আমরা জানি বর্তমানে আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোডিং লিখি সেখানে কিন্তু আমাদের কোনো কম্পিউটার নিয়ে ধারণা না থাকলেও কোনো অসুবিধা নাই। আমার কম্পিউটার কি এইচপি কম্পিউটার, আমার কম্পিউটার কি ডেলের কম্পিউটার, আমার কম্পিউটার কি আসুস কম্পিউটার, আমার কম্পিউটার কি এসআর কম্পিউটার, কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের বা কোনো আমার জানার কোনো প্রয়োজন নাই। আমাকে প্রোগ্রামিং কোড জানলেই হবে, আমাকে ল্যাঙ্গুয়েজ জানলেই হবে। কিন্তু আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের অসুবিধা ছিল কি, মেশিন ল্যাঙ্গুয়েজে আমি যে মেশিনে কোড লিখবো আমাকে সেই মেশিন সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, তা না হলে আমি কোডিং লিখতে পারবো না। কারণটা কি? কারণ হচ্ছে আমার মেশিন কোড ছিল সম্পূর্ণ মেশিন ওরিয়েন্টেড। এক মেশিনের জন্য লিখিত ভাষা অন্য মেশিনে লিখলে কাজ করবে না, এটা একটা অসুবিধা ছিল। অর্থাৎ আমি যে বাংলা ভাষা জানি, এই বাংলা ভাষায় কোড আমি মনে করো একজন লোক হলো অ্যারাবিয়ান, তাকে বললে সে কিন্তু বুঝতে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে অ্যারাবিয়ান যে লোকটা আছে সে তার ভাষা কিন্তু আরবি, সে কিন্তু বাংলা বুঝবে না। এই জন্য বলা হচ্ছে যে মেশিনের জন্য যে কোড লেখা ছিল সেই মেশিনের জন্য সেই কোডে লিখতে হবে, সেইভাবেই বাইনারিতে কোডিং লিখতে হবে। এখন তুমি বলতে পারো স্যার মেশিন কোড তো সবসময় লেখা হয় 0 আর 1 এ, তো ওই মেশিনের জন্য 0 1 লিখবে, এই মেশিনের জন্য 0 1 লিখবে, এটা ঠিক আছে। বাট মেশিন যেহেতু ডিফারেন্ট ভাবে তৈরি করা হতো, ডিফারেন্ট ভাবে ডিজাইন করা হতো, এই জন্য ডিফারেন্ট ভাবে কোডিং লিখতে হতো আমাদের মেশিন ভাষায়। এই জন্য বলা হচ্ছে মেশিন ভাষায় কোডিং লেখার জন্য দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে কিন্তু আমরা যে কোনো কম্পিউটারে যে কোনো ভাবে আমাদের কোডিং জানা থাকলে আমরা লিখতে পারি। তাহলে মোটামুটি মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা চলে আসছে। আমার আজকে লাস্ট টপিক হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। আমি আজকে অ্যাসেম্বলি ভাষা দিয়ে শেষ করব। লিখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তোমাদের আমি এর আগে আমি মেশিন ভাষায় একটা কোড দেখাই দিই, তোমাদের জন্য একটু দেখতে সুবিধা হয় যে আসলে মেশিন ভাষায় একটা কোড লেখা কতটা কষ্টসাধ্য ছিল। আচ্ছা একটু ওয়েট করো। সবাই কি দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো এখানে লেখা আছে যে আমি মেশিনের ভাষায় জাস্ট দুইটা সংখ্যা যোগ করব, যে কোনো ভ্যারিয়েবল হতে পারে x + y। তো আমি দুইটা সংখ্যা যোগ করার জন্য দেখো ডান সাইডে অসংখ্য 0 আর 1 এর প্যাটার্ন লেখা হয়েছে। এই যে অসংখ্য 0 আর 1 এর যে প্যাটার্ন লেখা হয়েছে, এই প্যাটার্নটা হবে ইউনিক এবং অদ্বিতীয়। এটা কিন্তু অন্য কম্পিউটারের জন্য বা অন্য মেশিনের জন্য রান করালে হবে না। এই জন্য বলা হচ্ছে এটা ছিল খুবই কষ্টসাধ্য। এই কোডের ভিতরে সব থেকে বড় বিষয় ছিল ভুলটাকে বের করা। আমরা জানি যে কম্পিউটারের প্রোগ্রামিং লেখার সময় আমরা যে ভুলগুলা পাই, এই ভুলগুলাকে কম্পিউটারের ভাষায় বলা হয় কি? কম্পিউটারের ভাষায় বলা হয় বাগ, BUG। বাগটা বের করা খুবই কষ্ট, অর্থাৎ ভুলটা খুঁজে বের করা কিন্তু অনেক ডিফিকাল্ট। মনে রাখবা মেশিনের ভাষায় যে কোড লেখা হয় সম্পূর্ণ 0 1 দিয়ে লেখা হয়, এখানে কোথায় 0 কোথায় 1, সামান্য 0 1 এর একটু ভুলভাল হয়ে গেলেই কিন্তু আমার সম্পূর্ণ প্রোগ্রামে কোডটা রান করবে না। এই জন্য এটা ছিল বড় একটা অসুবিধা। আর এই অসুবিধাগুলো দূর করা হয়েছে ধীরে ধীরে প্রোগ্রামগুলো ডেভেলপ করতে 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 করতে। বর্তমানে আমরা যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি সবগুলাই মোটামুটি 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ।
প্র্যাকটিক্যাল লাইফে আমাদের 4GL এর ব্যবহারটা বেশি, 5GL নিয়ে এখনো কিন্তু গবেষণা হচ্ছে। নাও আমরা এখন দেখব যে অ্যাসেম্বলি ভাষা কাকে বলে। তোমাদের কারোর কি পড়া আছে 8:30 থাকলে বলতে পারো, কারোর আছে কি 8:30? নো স্যার। জি স্যার 8:30 আছে পড়া। আচ্ছা, তার আগে শেষ করবো ইনশাআল্লাহ। Now assembly language. Assembly language. Okay. দেখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে। দেখো বিশেষ কিছু অপকোডের মাধ্যমে লিখিত প্রোগ্রামিং ভাষাকে অপকোড, OPCOD, এটা মনে রাখবা। অপকোড মানে হচ্ছে অপারেশন কোড। বিশেষ কিছু অপকোডের মাধ্যমে লিখিত প্রোগ্রামিং ভাষাকে স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। ব্যান্ডউইথটা আপ ডাউন করছে। বিশেষ কিছু অপকোডের মাধ্যমে, এখন শুনতে পাচ্ছ ক্লিয়ার? বিশেষ কিছু অপকোডের মাধ্যমে লিখিত প্রোগ্রামিং ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। ASSEMBLY, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে অপকোড গুলা কি বা অপারেশন কোড গুলা কি। অ্যাসেম্বলি ভাষায় সাধারণত আমরা যে সমস্ত কোডিং গুলা লিখি সেই কোডকে বলা হয় অপকোড। এটার আরেকটা নাম আছে নেমোনিক বলা হয়। এটার আরেকটা নাম লিখে নাও, নেমোনিক। অপকোড বা নেমোনিক। ওকে, অপকোড বা কি লিখছো, নেমোনিক বলা হয়। এটা নেমোনিকের আবার পি দিয়ে শুরু হয়, PNEMONIC। এখন নেমোনিক গুলো আসলে কি? নেমোনিক গুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অপারেশন কোড, একটা নির্দিষ্ট সিম্বলিক কোড বা নির্দিষ্ট একটা ইনস্ট্রাকশন কোড। তা আমি যে একটা তোমার হচ্ছে একটা অপকোড দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আমরা অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত কোডগুলো লিখি সেই কোডগুলোকে বলা হচ্ছে নেমোনিক বা অপকোড বা অপারেশন কোড। পরীক্ষাতে আসতে পারে যে নেমোনিক কাকে বলে বা অপকোড কাকে বলে। সংজ্ঞা লিখে নাও, অ্যাসেম্বলি ভাষায় লিখিত অপারেশন কোডকে বা লিখিত নির্দেশনাবলীকে বলা হয় নেমোনিক বা অপকোড বা অপারেশন কোড। এখানে আরেকবার বলুন স্যার। অ্যাসেম্বলি ভাষায় লিখিত নির্দেশের সাংকেতিক নামকে, অ্যাসেম্বলি ভাষায় লিখিত নির্দেশের সাংকেতিক নামকে বলা হবে অপকোড বা অপারেশন কোড বা নেমোনিক। অ্যাসেম্বলি ভাষায় লিখিত নির্দেশের সাংকেতিক নামকে বলা হবে অপকোড বা অপারেশন কোড বা নেমোনিক। আচ্ছা, এখন দেখো আমি কয়েকটা নেমোনিক দেখিয়েছি, বাম সাইডে নেমোনিক দেখিয়েছি। নেমোনিক গুলা কি? নেমোনিক গুলা মূলত সংক্ষিপ্ত নাম হতে হয়। যেমন ভাবে আমরা HTML এ যে কোডিং গুলা লিখেছিলাম, তেমন ভাবে আমরা কিন্তু এখানে কয়েকটা সাংকেতিক নাম লিখেছিলাম। যেমন আমরা কোন একটা লেখাকে যখন বোল্ড করেছিলাম, আমরা লিখেছিলাম অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখেছিলাম বি। তাহলে এখানে বিটা কি?
বিটা হচ্ছে একটা সিম্বলিক কোড বা সাংকেতিক নাম। আচ্ছা, আমরা বলেছিলাম যে অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত সংকেতগুলো লেখা হয়, যে সমস্ত তোমার সিম্বল গুলো লেখা হয়, এই সমস্ত সিম্বল গুলোকে বলা হয় নেমোনিক বা সংক্ষেপে বলা হয় অপকোড বা অপারেশন কোড। অর্থাৎ আমি যে সমস্ত কোড দিয়ে সমস্ত অপারেশন গুলো করবো, এখানে অপারেশন মানে কিন্তু ডাক্তারের কোনো কাটাকুটা অপারেশন না, এখানে অপারেশন বলতে বোঝানো হচ্ছে নির্দিষ্ট কোনো কাজ করা। তাহলে এখানে এলডিএ এর মাধ্যমে আমি একটা অপারেশন করব। কি অপারেশন করব? আমি অপারেশনটা করব হচ্ছে ডেটা আমি লোড করব একটা মেমোরির মধ্যে, সেই মেমোরির নাম হচ্ছে অ্যাকুমুলেটর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোরি, পরীক্ষাতে আসতে পারে। অ্যাকুমুলেটর কি মনে রাখতে হবে? অ্যাকুমুলেটর হচ্ছে একটা মেমোরি, যে মেমোরির মধ্যে আমাদের সমস্ত গাণিতিক বা যৌক্তিক কাজগুলো করা হয়, এবং এই অ্যাকুমুলেটর মেমোরি ব্যবহার করা হয় আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য। আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সাধারণত আমরা একটা প্রসেসর ব্যবহার করি, সেই প্রসেসরের নাম হচ্ছে 8085 মাইক্রো প্রসেসর। আমরা যেমনভাবে এখন অনেক ধরনের প্রসেসর গুলো ব্যবহার করি, ইন্টেলের কোরাই 5, কোরাই 7, কোরাই 3 বা 10 জেনারেশন, অনেক ধরনের আমাদের কিন্তু বর্তমানে প্রসেসরের নাম চলে আসছে। কিন্তু সাধারণত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমাদের যে প্রসেসর গুলো ব্যবহার করতে হতো তার নাম ছিল 8085 মাইক্রো প্রসেসর। তোমরা যদি কেউ কম্পিউটার সায়েন্সে পড়ো, যদি কেউ সিএসসি বা আইসিটি বা ইসিই বা ইলেকট্রনিক বেস সাবজেক্টে পড়ো, তখন তোমাদের আবার এই প্রসেসর নিয়ে কাজ করতে হবে। এটা আসলে একেবারে প্রাইমারি একটা প্রসেসর, যার ভিতরে তুমি ছোট ছোট প্রোগ্রাম ডেভেলপ করতে পারবা, ছোট ছোট প্রোগ্রাম বিল্ড আপ করতে পারবা। আমি নিজেও 8085 মাইক্রো প্রসেসর দিয়ে আমি একটা মোটরকে কন্ট্রোল করেছিলাম। আমাদের একটা 4th ইয়ারের একটা প্র্যাকটিক্যাল ছিল, সেটা হচ্ছে যে হাউ ক্যান উই কন্ট্রোল এ ইলেকট্রিক মোটর বাই ইউজিং 8085 মাইক্রোপ্রসেসর। সেখানে আমরা মোটরের স্পিড কত হবে, মোটর হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, বা ক্লকওয়াইজ ঘোরার সময় সে স্পিড কিভাবে ডিক্রিজ করবে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার সময় সে কিভাবে স্পিড ইনক্রিজ করবে, এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। এই মাইক্রোপ্রসেসরের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করেছিলাম, যেখানে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডিং লিখেছিলাম। তো আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাদের ছোট্ট একটা কোড লিখে দেখাচ্ছি, যেখানে আমি দুইটা সংখ্যাকে প্লাস করে ফেলবো। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোডিং লেখার সময় আমার প্রথমে এই মেমোরিটাকে খালি করে নিতে হবে। আমি যে মেমোরির মধ্যে কাজগুলি করব সেই মেমোরিকে বলা হয় অ্যাকুমুলেটর। মনে রাখবা, অ্যাকুমুলেটরটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেমোরি। অ্যাসেম্বলিতে কোড লেখার জন্য আমরা এই মেমোরি ব্যবহার করব, অ্যাকুমুলেটর। যদি বলা হয় অ্যাকুমুলেটর কি, বলতে হবে এটা একটা মেমোরি, যে মেমোরির মধ্যে আমাদের সমস্ত গাণিতিক এবং যৌক্তিক কাজগুলো সম্পাদন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের প্রথমে মেমোরি খালি করে নিতে হবে। বিষয়টা হচ্ছে এমন, মনে করো আমি মাংস রান্না করব বা আমি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য আমি যে পাত্রে রান্না করব সেই পাত্র আমি ধুয়ে মুছে একেবারে ক্লিয়ার করে পরিষ্কার করে নেব। তার জন্য আমি প্রথমেই যে ইনস্ট্রাকশন কোড লিখবো তার নাম হলো সিএলআর। আমি যখন সিএলআর লিখবো, এটা একটা অপকোড বা অপারেশন কোড। এর মানে হচ্ছে আমার সম্পূর্ণ অ্যাকুমুলেটর মেমোরি ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন সিএলআর লিখবো তখন মনে রাখতে হবে আমার যে মেমোরি কেন্দ্রিক আমি কাজগুলো করছি, অর্থাৎ যে পাত্রে আমি রান্না বান্না করব সেই পাত্র আমি সম্পূর্ণ ধুয়ে মুছে ক্লিয়ার করে নিলাম। আমরা মনে রাখবা, আমরা সম্পূর্ণ গাণিতিক বা যৌক্তিক কাজ করব এই মেমোরির মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, আমাদের দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করব। সংখ্যা মনে করো একটা হলো এ ভ্যারিয়েবল আর একটা মনে করো বি ভ্যারিয়েবল। আমি এই দুটো সংখ্যা আমি প্লাস করে ফেলবো বাই ইউজিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো আমি প্রথমে মেমোরি খালি করে নিলাম। মেমোরি খালি না করে নিলে কি হবে, মেমোরি ক্লিয়ার না করলে কি হবে, মেমোরি এর মধ্যে যদি পূর্বে কোনো গার্বেজ থাকে, গার্বেজ বলতে অন্য যে কোনো একটা ভ্যালু লোড থাকতে পারে, সেক্ষেত্রে আমাকে ক্লিয়ার করে নিতে হবে। তো ক্লিয়ার করে নেওয়ার পরে আমাদের এটা করতে হবে, আমাকে এখন ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের ইনস্ট্রাকশন কোড ছিল আইএনপি। দেখো বাম সাইডে লেখা আছে আমাদের ইনস্ট্রাকশন কোড আইএনপি মানে হলো ইনপুট। তো আমি ইনপুট নিব হচ্ছে এর মান। আমি ইনপুট নিব কার মান? আমি ইনপুট নিব হচ্ছে এর মান। তো মনে রাখবা, এখানে এ যেটা লিখেছি এই এটাকে বলা হয় মেমোরি অ্যাড্রেস, এটাকে বলা হবে মেমোরি অ্যাড্রেস, অথবা এটাকে বলা হয় তোমার অপারেন্ড। এটাকে আবার বলা হবে কি, এটাকে বলা হবে অপারেন্ড, OPERAND, অপারেন্ড। অর্থাৎ আমি যে সমস্ত মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করব সেই সমস্ত মেমোরি অ্যাড্রেসকে বলা হবে অপারেন্ড। ক্লিয়ার? তোমরা যদি ক্লিয়ার না হলে প্রশ্ন করো, আমি এবার উত্তর দিচ্ছি। অপারেন্ডটা কি? মনে করো
আমি তোমাদের দুটো সংখ্যা যোগ করে দেখাবো। একটা সংখ্যা মনে করো এ পাত্রে আছে, আর একটা সংখ্যা আছে বি পাত্রে। তাহলে এ পাত্রের ভিতরে সংখ্যা আছে ধরে নাও, এ পাত্রের মধ্যে সংখ্যা আছে ধরে নাও 6, আর বি পাত্রের মধ্যে সংখ্যা আছে মনে করো 5। তো আমি যদি বলি যে 6 এর ঠিকানা কোথায়, 6 এর ঠিকানা হলো এর মধ্যে। আবার আমি যদি বলি 5 এর ঠিকানা কোথায়, 5 এর ঠিকানা হচ্ছে বি এর মধ্যে। তার মানে বলতে পারি এ একটা মেমোরি অ্যাড্রেস, এ একটা মেমোরি অ্যাড্রেস, বি একটা মেমোরি অ্যাড্রেস। তো সাধারণত আইএনপি দিয়ে মেমোরি অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করা হয়। যখন আমি প্রথমে মানটা ইনপুট দিব তখন হচ্ছে আমার প্রথম মানটা জমা হবে এর মধ্যে। তাহলে এটা একটা মেমোরি অ্যাড্রেস। সিমিলারলি আমি যেটা করব, আমি এখন বি এর মানটা ইনপুট দিব, আমি লিখবো আইএনপি বি। আইএনপি মানে হচ্ছে ইনপুট নিয়ে নেওয়া। তো আমি এখন ইনপুট নিয়ে নিচ্ছি। আমাদের ইনপুট ভ্যালু হবে কি, আমাদের ইনপুট ভ্যালু হবে এখন বি এর মান। তাহলে আইএনপি বি মানে ইনপুট নিলাম বি। এখন এই দুইটা যোগ করতে হবে। তো মনে রাখতে হবে আমাদের যোগের সম্পূর্ণ কাজ হবে যে মেমোরি কেন্দ্রিক, সেই মেমোরির নাম কি বলেছিলাম, কি বলেছিলাম বলতো? আমরা সম্পূর্ণ গাণিতিক কাজ করার জন্য যে মেমোরি কেন্দ্রিক কাজ করব তার নাম কি বলেছিলাম? অকুমুলেটর। কি নাম বলেছিলাম? অকুমুলেটর, তাই না? মনে আছে কি তোমাদের? রেসপন্স করো। জি স্যার। ওকে, তাহলে আমরা যে মেমোরি নিয়ে কাজ করব সেই মেমোরিকে বলা হচ্ছে অকুমুলেটর। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার এই দুইটা মানকে প্লাস করার জন্য আমার করতে হবে কি, আমাকে এখান থেকে যে কোনো একটা মান আগে নিয়ে আসতে হবে অকুমুলেটরের মধ্যে। তার মানে 6টাকে আমি নিয়ে আসলাম কান ধরে কোথায়, আমি নিয়ে আসলাম অকুমুলেটরের মধ্যে। এজন্য আমি লিখবো এলডিএ। এলডিএ মানে হচ্ছে লোড করো ডেটাকে, লোড ডেটা ইনটু অকুমুলেটর। তাহলে আমি লিখবো এলডিএ। এলডিএ মানে হলো লোড করা। কাকে লোড করব? আমি 6কে লোড করলাম। তো 6 আছে কোথায়? 6 আছে এর ঘরে। তাহলে আমি লিখলাম এলডিএ। এটা লিখলে পরে আমার এল ভ্যালুটা লোড হবে কোথায়? মেমোরি এর মধ্যে। কোন মেমোরি? অকুমুলেটরের মধ্যে লোড হবে। হওয়ার পরে আমি এখন যোগ করব বি কে। তখন যোগ করার জন্য আমার লিখতে হবে অ্যাড বি। যখন আমি অ্যাড বি লিখবো, মনে রাখবা যখন আমি অ্যাড বি লিখবো তখন আমার সাথে সাথে ভ্যালুটা অ্যাড হয়ে যাবে কোথায়? আমার অকুমুলেটরের যে ভ্যালু ছিল তার সাথে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তাহলে আমি এখন লিখবো অ্যাড বি। অ্যাড বি লেখার সাথে সাথে আমার এর যে মানটা ছিল অকুমুলেটরে 6, সেই 6 এর সাথে আমার এখন যোগ হবে কোনটা? 6 এর সাথে যোগ হয়ে যাবে 5। এই মানটা অলরেডি যোগ হয়ে যাবে। তাহলে আমি যে যোগটা করলাম যে মেমোরির মধ্যে, এই মেমোরিকে বলা হচ্ছে অকুমুলেটর। এটার নাম কি বললাম? এই মেমোরির নামটা হচ্ছে অকুমুলেটর। এটার নাম হচ্ছে অকুমুলেটর। তোমাদের মুখের জড়তা দূর করার জন্য সবাই একটু আমার সাথে বলো অকুমুলেটর। বলো অকুমুলেটর, সবাই বলো। নতুন ওয়ার্ড তো, সবাই বলো অকুমুলেটর। সবাই চুপ করে আছে, হ্যাঁ আচ্ছা। এখন দেখো আমরা যে ফলাফল পাইলাম, এই ফলাফলটা আছে আমাদের কোথায়? আমাদের ফলাফলটা আসছে অকুমুলেটরের মধ্যে। এখন এই ফলাফলটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে এই ফলাফলটা আমি বের করে অন্য একটা মেমোরির মধ্যে সেভ করব। আমি যে মেমোরিতে সেভ করব তার নাম দিলাম সি। এজন্য আমি এখন লিখলাম এসটিএ। এসটিএ মানে হচ্ছে স্টোর করো ডেটা। কোথায় স্টোর করো? অন্য একটা মেমোরিতে। সেই মেমোরির নাম হচ্ছে সি। তাহলে স্ট্যাক দা ভ্যালু ইন মেমোরি সি, অর্থাৎ সি মেমোরিতে আমি সম্পূর্ণ ফলাফলটা রেখে দিলাম। আমার এখন কাজ শেষ। আমার কাজ শেষ হলে আমি লিখবো এসটিপি। এসটিপি মানে হলো আমার প্রোগ্রামের কাজ শেষ, প্রোগ্রামটা হলো স্টপ হয়ে যাবে। তাহলে আমি এখানে যে প্রোগ্রামিং কোড লিখলাম, এই প্রোগ্রামিং কোড হচ্ছে একটা অ্যাসেম্বলি ভাষায় লিখিত একটা প্রোগ্রামিং কোড। এটাকে বলা হয় অ্যাসেম্বলি কোড, এটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সাধারণত 4টা অংশ থাকে। একটা হচ্ছে লেভেল, অর্থাৎ কত নাম্বার লাইনে কাজ করছে, 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন। লাইন নাম্বার গুলো উল্লেখ করে দিদি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লাইন গুলো উল্লেখ করে দাও, 4, 5, 6, 7। অর্থাৎ কত নাম্বার লাইনে, কত নাম্বার লাইনে কোন ধরনের অপকোড গুলো আছে সেই লাইনটাকে বলা হচ্ছে আমাদের লেভেল। এগুলোকে বলা হচ্ছে আমাদের লেভেল। কি বলা হবে? এইগুলোকে বলা হবে লেভেল। আর লেভেলের পরে যেটা আমি সংকেত দিয়ে লিখেছি, এই সংকেত গুলাকে আমরা কি বলি বলতো? এই সংকেত গুলাকে আমরা কি বলেছি? সিএলআর, আইএনপি, এলডিএ, এগুলাকে আমরা কি বলেছি? স্যার নেমোনিক। এগুলাকে বলেছি নেমোনিক। এগুলার আরেকটা নাম হলো অপকোড। এগুলার একটা নাম হচ্ছে অপকোড বা নেমোনিক, মনে রাখবা। আর আমরা যে সমস্ত মেমোরি নিয়ে কাজ করেছি, এই মেমোরিকে আমরা কি বলেছি? এই যে এ বি সি, এগুলা কি বলেছি বলতো? এগুলাকে বলা হয় অপারেন্ট। না, এগুলা বলা হবে অপারেন্ট।
ABC হলো অপারেন্ড, আর আমরা সম্পূর্ণ কাজ করব অ্যাকুমুলেটরের মধ্যে। কিন্তু আমি বাইরের থেকে যে সমস্ত এক্সটার্নাল ভ্যালু নিয়ে কাজ করছি, যে ভ্যালুগুলো আমাদের বিভিন্ন মেমোরিতে জমা হবে, এই মেমোরিকে বলছি আমরা কি অপারেন্ড। এটাকে বলা হয় মেমোরি অ্যাড্রেস। অপারেন্ড গুলো তো হচ্ছে মেমোরি অ্যাড্রেস। আর এর পাশে যদি সেমিকোলন দিয়ে তুমি কিছু লিখে দাও সেটা হবে কমেন্টস লাইন। সেমিকোলন দিয়ে লিখে দিলে সেটা হয় কমেন্টস লাইন বা মন্তব্য। ঠিক আছে? তো আসলে অ্যাসেম্বলি ভাষায় সাধারণত এই চারটা অংশ নিয়ে কাজ করে: অপকোড, অপারেন্ড, লেভেল এবং মন্তব্য। কমেন্টস লাইনটা আমি এখানে লিখে দিই নাই। কমেন্টস লাইন তুমি পাশে লিখে দাও সেমিকোলন দিয়ে। তুমি এখানে যদি লিখো দে ইনপুট দ্য ভ্যালু 6 into a, এখানে মনে করো তুমি সেমিকোলন দিয়ে লিখলা ইনপুট দ্য ভ্যালু 6 into a, ইনপুট দ্য ভ্যালু 5 into b, অর্থাৎ তুমি পাশে কমেন্টস লাইন লিখে দিতে পারো। এই চারটা অংশ নিয়ে আমাদের অ্যাসেম্বলি ভাষায় কোডিংটা তৈরি করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যতটুকু পড়িয়েছি, আমরা পড়েছি হচ্ছে প্রোগ্রামিং কি, প্রোগ্রাম কি, প্রোগ্রামের ভাষা কি, প্রোগ্রামের ভাষা প্রজন্ম কত প্রকার কি কি, এবং এর ভিতরে আমরা পড়েছি মেশিন ভাষা কি, এর সুবিধা অসুবিধা, এবং পড়েছি আমরা অ্যাসেম্বলি ভাষা কি, এবং অ্যাসেম্বলি ভাষার মাধ্যমে আমরা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবটুকু বুঝতে পারছো। ইনশাল্লাহ আমরা আগামী লেকচারে আমরা প্রোগ্রামিং ভাষার পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।